নতুন বাংলাদেশের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান। মোটা দাগে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এবং এই অভ্যুত্থান যেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে লালিত করে আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে ছাত্রদের পেছনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, তার পরবর্তীতে এই নতুন বাংলাদেশে কী অবস্থায় রয়েছে, সেই সফল বিপ্লব বা অভ্যুত্থান যাই বলেন তার সফলতা নির্ণয় এবং যে স্বপ্ন মনে লালিত করে আমরা সেই যুদ্ধে সামিল হয়েছিলাম জীবনের মায়া ত্যাগ করে, সেই নতুন বাংলাদেশ কিভাবে চলছে তার একটু নমুনা তুলে ধরব। আশা করি ভিডিওটি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে স্বপ্ন এবং স্বাদ নিয়ে মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল তার কতটুকু বাস্তবায়িত হচ্ছে এবং সামনের বাংলাদেশ কি হতে যাচ্ছে। আমি সহ দেশের বেশিরভাগ জনসাধারণ বা জনগণ চিন্তা করেছিল যে শেখ হাসিনার পতন হলে নতুন যে বাংলাদেশটি হবে সেই বাংলাদেশ হবে সবার। এটি কোনো একটি নির্দিষ্ট দল বা মতাদর্শের কাছে কুক্ষিগত হবে না। মানুষ তার মতামত স্বাধীনভাবে নির্ভয়ে এবং নিঃসংকোচ চিত্তে প্রকাশ করতে পারবে। আসলে আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি সেই বিষয়টি এখানে আলোচনা করার চেষ্টা করব প্রথম অংশে। যে গত জুলাই মাস জুড়ে যে আন্দোলন হলো, তুমুল আন্দোলন, শেষ পর্যন্ত আন্দোলন ঠেকাতে 144 ধারা কারফিউ, সেনাবাহিনীকে মাঠে নামাতে হলো এবং ছাত্রদেরকে যারা সমন্বয়ক পরিচয়ে মাঠে ছিল তাদেরকে গ্রেফতার করা হলো। সেই সময় নিজের জীবন বাজি রেখে সেই ছাত্রদের মুক্তির জন্য এবং মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। তাদের মধ্যে একজন অধ্যাপক সামিনা লুৎফা। সেই সামিনা লুৎফাকে কী ধরনের অপমান অপদস্থের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যেতে হচ্ছে সেটি আপনারা আসলে নতুনভাবে বলার কিছু নেই। তারপরেও স্মরণ করে দিতে চাই এবং স্মরণ করিয়ে দিতে চাই যে সামিনা লুৎফারা যখন বেশিরভাগ মানুষই ওই 144 ধারা কারফিউ সহ সরকারি দমনপীড়নে ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ ঘরবন্দি, সেই সময় সামিনা লুৎফার মতো মানুষজন ঘরের ভিতরে ছিল না, তারা রাজপথে ছিল, ছাত্রদেরকে বাঁচাতে ডিবি অফিসের সামনে গিয়েছিল। সেই সময় সামিনা লুৎফা এই যে পুলিশের সাথে যে বাকবিতণ্ডায় জড়িয়েছিল তার একটু খণ্ডচিত্র সংক্ষেপে এখানে আপনারা শুনুন। লিটন সাহেব বলছেন, আমি সামিনা লুৎফা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি আমাকে এর আগে একদিন ফোন করেছিলেন। জি, আমি শাহবাগে দাঁড়িয়ে আছি, আমার সাথে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলিগরা আছেন। আমাকে শাহবাগে পুলিশ ঢুকতে দিচ্ছে না। আমি এবং ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ সাহান এখানে আছি। আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, তাও ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলা হয়েছে অর্ডার আছে। এটা কিসের অর্ডার? এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি 144 ধারা জারি আছে? পুলিশ 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 আপনি কথা বলবেন জুন্নুনের সাথে। এবং আমাকে এই প্রক্টোরিয়াল টিমের একজন এইমাত্র বললেন, আপনিও নাকি বলেছেন আমাদের এখন আমার সামনে অন্তত 20-30 জন মহিলা পুলিশ দাঁড় করিয়ে রেখেছে, আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এবার আপনি কথা বলেন যে জুন্নুন বলে একজন অফিসার এখানে দাঁড়িয়ে আছেন, আপনি তার সাথে কথা বলেন। আপনি বলে তাকে অর্ডার দিয়েছেন যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢুকতে পারবে না কেন? এখানে কি 144 ধারা জারি করেছেন? ক্যাম্পাসে কি 144 ধারা জারি হয়েছে? অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢুকবে না মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি অবরুদ্ধ কেন? এখন আমার দেশদেরকে নিয়ে আমাদের সবাইকে আমার পাশের দোষ যাবে না, আপনারা কি আটকে রাখার জন্য সামনে যাও। ছবি নিন শিক্ষক
কিন্তু সেই শামীমা লুৎফা সহ তার মতো আরও এই যে আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে, এই আন্দোলন যখন সফল হলো, এই নতুন বাংলাদেশে তাদেরকে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। তথাকথিত ধর্মান্ধ গোষ্ঠীর যারা নেতা রয়েছেন, ইসলামী বক্তা বা মাওলানা শায়ক বলা হয়, তাদেরই একজন শায়ক আহমদুল্লাহ, তিনি আসলে কি বলছেন তাদের বিষয়ে, এই যে আমি আমার ভিডিওর পাশে যে ছবি দিচ্ছি, তিনি কিন্তু তাদেরকে চাকরি থেকে, শামীমা লুৎফা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর একজন অধ্যাপক, তাদেরকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে। কোন জোরে, কিসের জোরে তিনি সেই নির্দেশ দিতে পারেন, এটি আমার কাছে বোধগম্য নয়। আরও একটি বিষয় আমার চোখে পড়ছে ইদানিং, সেটি হচ্ছে আইনজীবী মঞ্জিদ আল মতিন, যে কিনা ছাত্রদের পক্ষে রিট আবেদন করেছিল। জীবনকে বাজি রেখে এই যে শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে সে দাঁড়িয়েছিল ছাত্রদের পাশে। এই যে আন্দোলনের কিছুদিন যেতে না যেতেই তাকেও কিন্তু ক্রিমিনালাইজ, তাকেও কিন্তু ধর্মবিদ্বেষী ট্যাগ দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে সে একজন আইনজীবী এবং হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে তার পরিচিতি রয়েছে। সে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। অধিকার বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়ানোই হচ্ছে তার কাজ, যেভাবে সে দাঁড়িয়েছিল ছাত্রদের পাশে। কিন্তু ছাত্রদের পাশে দাঁড়ানোর পরে আন্দোলন সফল হওয়ার সময়, সেই সময়ও কিন্তু তাকে কিন্তু সবাই মাথায় তুলেছিল এবং অনেক বেশি সে প্রশংসায় সারা দেশের মানুষ তাকে ভাসিয়েছিল। তার সেই প্রশংসা চলে যেতে এই যে মঞ্জুর আল মতিনের মতো নির্ভীক আইনজীবী, যে কিনা অধিকারের প্রশ্নে আপোষহীন, তাকে কিন্তু ক্রিমিনালের পর্যায়ে দাঁড় করাতে সেই ধর্মান্ধ গোষ্ঠী দ্বিতীয়বার চিন্তা করছে না। মানুষটারে ভালো ভাবছিলাম, কিন্তু উনিও তো রংধনু সাপোর্টার। উনি এসেছিলেন, জয় করেছিলেন এবং চলে গিয়েছিলেন। উনি আবার আসলেন আর এবার বমি করে দিলেন। ফালতু কথা শোনার সময় আমার আছে? আরে ভাই, উনি কি খারাপ কিছু বলছে? লাভ ইজ লাভ, সেটা হোক না ছেলের প্রতি ছেলে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ ভাই, জাহান্নাম ইজ জাহান্নাম, হোক না সেটা বিকৃত মস্তিষ্কের প্রতি। মানে একটা মানুষকে পুরাপুরি ভরসা করে জাতি কত বড় একটা ছ্যাঁকা খেলো। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। সন্তান তো রক্ষা করতে চাইছিলেন, তাইলে এখন আবার বিকৃত চিন্তাধারা নরমালাইজ করে সন্তানদের ধ্বংস করতে চাচ্ছেন কেন? আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। কিভাবে নতুন বাংলাদেশ গড়বেন? রংধনু দিয়ে এইরকম বিকৃত মনোভাব আর নষ্ট চিন্তাধারায় নতুন প্রজন্মকে বিকশিত করে? না ভাই, এইটা তো মেনে নেওয়া যায় না। এসব নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশের জন্য আন্দোলনে সামিল হয়েছিলাম, তার সাথে সাংঘর্ষিকই বটে। এছাড়া আর কি বলা যেতে পারে? নতুন বাংলাদেশে আরেকটি বিষয় আমাকে খুব বেশি আলোড়িত করেছে। নতুন বাংলাদেশ হবে নতুন সম্ভাবনার বাংলাদেশ। এখানে দল মত নির্বিশেষে, ধর্ম, জাতি বা মতবাদ সব ধরনের সবাইকে এখানে ঠাঁই দিতে হবে। কারণ ফ্যাসিস্ট স্বৈরাচার শুধু তার দলীয় লোকদেরকে এখানে ঠাঁই দিতে চেয়েছিল এবং দেশের বেশিরভাগ মানুষকেই, অর্থাৎ 18 কোটি জনগণের মধ্যে 17 কোটি মানুষকেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল এবং তার কারণেই কিন্তু সেই দেশে টিকতে পারে নাই। এবং সেই নতুন বাংলাদেশে আমাদের এখানে ধর্মীয় বিদ্বেষ, হানাহানি কিন্তু শুরু থেকেই, সবার আগে কিন্তু এটি চলে আসছে। এই যে নতুন বাংলাদেশে যে মাজার তরিকা রয়েছে সারা দেশে এই মাজারদের উপরে কিন্তু যেসব মাজার শরীফ রয়েছে সেখানে কিন্তু নির্বিচারে হামলা করা হয়েছে। বেশিরভাগ মাজারই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এইসব কোনো ধরনের এই যে ফ্যাসিস্ট শক্তি ফিরে এসেছে বারবার এভাবেই, কিন্তু একে যে আমাদের সবাই মিলে প্রতিহত করতে হবে সেই ধরনের জোর কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তার মানে নতুন বাংলাদেশের মোড়কে সেই পুরনো ফ্যাসিবাদী ধারণা যে এখানে একটি মাত্র মতবাদী থাকবে আর কেউ থাকবে না, শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে ধারণা, সেই ধারণাকে এই ধরনের মাজার গুড়িয়ে দেওয়া বা অন্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপরে আঘাতের মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করা, দেশ থেকে বিতাড়িত করা, সেটি আসলে নতুন বাংলাদেশ হতেই পারে না। আপনারাও প্রতিরোধের মুখে পড়বেন এই ধরনের কুকীর্তির জন্য। এটি আসলে আগাম সতর্কতা আপনাদের জন্য। গত 1 দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মতামত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা। তার মধ্যে পিনাকি ভট্টাচার্যকে আমি উল্লেখযোগ্য মনে করব। 5 আগস্টে শেখ হাসিনা পালানোর পরে ফ্রান্সের প্যারিসের রিপাবলিক চত্বরে
জনতার একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে এই যে আপনাদের সবারই প্রিয় পাত্র এই যে পিনাকি ভট্টাচার্য কি বলেছিল তার বক্তব্য একটু আমরা শুনতে চাই, তাহলে আপনাদের ভুল হয়তো ভাঙবে যে নতুন বাংলাদেশ কেমন হওয়া উচিত, কোন স্বপ্নে বিভোর হয়ে সবাই আপনাদেরকে সমর্থন জুগিয়েছিল। বাংলাদেশের আমরা গর্বিত সন্তান, আমরা বাংলাদেশের সৈনিক, আমরা বাংলাদেশের সন্তান। বাংলাদেশকে এইবার গড়ে তুলতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ সবার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বাংলাদেশকে আমাদের তিল তিল ভালোবাসা দিয়ে, আমাদের তিল তিল আবেগ দিয়ে আমরা আবার নতুন করে গড়ে তুলব। বাংলাদেশ হবে সারা দুনিয়ার বিস্ময়। বাংলাদেশকে দেখে সারা দুনিয়া শিক্ষা নেবে কিভাবে দেশের মাটিকে রক্ষা করতে হয়, কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে জীবন দিয়ে বিজয় ছিনিয়ে নিতে হয়। সবাই ভালো থাকবে। আসলে কোনো দেশে যখন বিপ্লব বা গণ অভ্যুত্থান সম্পন্ন হয় তারপরে কাছাকাছি সময়ে কিন্তু এই ধরনের অরাজকতা দেখা দেয়, কিন্তু কথাই বলে বা অনেক রাষ্ট্রবিজ্ঞানের একটি ভাষা রয়েছে, সেই ভাষায় বলা হয় যে 100 দিনের স্বৈরাচারের থেকে একদিনের স্বেচ্ছাচার অনেক বেশি ভয়ানক। সেইটি হয়তো বাংলাদেশে ফুটে উঠছে। বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কিন্তু নর্মাল হয়ে আসেনি। এখনও পর্যন্ত সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে নানা ধরনের মানুষের আইন হাতে তুলে নেওয়ার খবর পাওয়া যাচ্ছে, এবং এই ধরনের নৈরাজ্য যদি চলতে থাকে তাহলে যে পালানো শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা বা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা শেখ হাসিনার মাধ্যমে যে ফিরে আসবে সেটি না, যে কারো মাধ্যমেই, যে কোনো ব্যক্তির মাধ্যমেই এই ফ্যাসিস্ট ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থা আমাদের মধ্যে আবার ইনস্টল হওয়া মানে বুঝেন, আপনার সেটা যে নতুন অ্যাপ ইনস্টল করেন সেভাবে ইনস্টল হয়ে যাবে। তাহলে সাবধানে থাকবেন যাতে নতুনভাবে কোনো ফ্যাসিজম বা স্বৈরাচারী শাসক এখানে শাসন তার আসন বা গদি দখল করতে না পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণের বিপক্ষে থাকবেন বলে আমার বিশ্বাস।